নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্ন আমরা এই পর্বে আলোচনা করব। আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করি, ফরম্যাটিং টেক্সট বলতে কি বোঝায়? লেখাকে সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় ও পেশাদারভাবে উপস্থাপন করার নামই হলো ফরম্যাটিং টেক্সট। এর মাধ্যমে লেখার ফন্ট, স্টাইল, সাইজ, রং সহ লেখা বোল্ড বা বাঁকাভাবে উপস্থাপন সহ আরো নানা কাজ করা যায়, একেই ফরম্যাটিং টেক্সট বলে। মানে একটা টেক্সটকে বা লেখাকে ফরম্যাট করার যে প্রক্রিয়া, সেটাই হলো ফরম্যাটিং টেক্সট। যেমন এই লেখাটা খেয়াল করো, এখানে আমি 10 দিলাম, 10-এর পরে এরকম হচ্ছে একটা দাড়ি দিলাম, তারপরে এই অংশটাকে আমি বোল্ড করলাম, তারপরে এখানে কোশ্চেন মার্ক চিহ্ন যেটা আছে সেটাও বোল্ড করা আছে, আবার এই লেখাগুলো হচ্ছে বোল্ড ছাড়া আছে, আমি এখানে উত্তরটাকে বোল্ড করলাম। এরপর ধরো আমি এখানে কিছু ওয়ার্ডকে যদি কালার করে দিতাম, কিছু ওয়ার্ডকে যদি ডিফারেন্ট ফন্টে লিখে দিতাম, কিছু ওয়ার্ডকে যদি ছোট করে লিখে দিতাম, তাহলে লেখাটিকে একটা আকর্ষণীয় লেখা হিসেবে উপস্থাপন হতো। এই যে একটা লেখাকে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে তোমার মেকআপ করে সাজিয়ে গুছিয়ে লিপস্টিক লাগিয়ে যেভাবে প্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে ফরম্যাটিং টেক্সট। পরের হচ্ছে ফন্ট কি? বহুল ব্যবহৃত দুটি ফন্টের নাম লেখো। ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, এগুলোকে ফন্ট বলে। মানে বিভিন্ন স্টাইলে, ইটালিয়ান ফন্ট, তারপরে হচ্ছে আরো বিভিন্ন সুতুনি এমজি, তারপরে এরকম আরো বিভিন্ন রকম ফন্ট রয়েছে। মানে লেখার যে ধরন, এটা কোন স্টাইলে হবে সেটাই। ফন্ট নির্বাচনের কাজটি করতে হয় হোম মেনুর ফন্ট গ্রুপে ফন্টের নাম, তারপরে ড্রপ ডাউন বক্স থেকে। বহুল ব্যবহৃত দুটি ফন্টের নাম হচ্ছে এই যে সুতনি এমজি, তারপরে টাইমস নিউ রোমান। রোমান হরফে লেখা হয়, কিছুটা ইটালিয়ান করে কিছুটা বাঁকা করে লেখা হয়ে থাকে, এই যে সুতুনি এমজিতে লেখা হয়ে থাকে, এগুলা হচ্ছে আমাদের মানে এক একটা ফন্টের নাম। এমএস ওয়ার্ড 2007 এর হোম ট্যাবে কোন গ্রুপগুলো দেখা যায়? মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। এর একটি প্রোগ্রাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। এমএস ওয়ার্ড 2007 এর হোম ট্যাবের গ্রুপগুলো হলো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, ফাইন্ড রিপ্লেস ইত্যাদি। মানে এখানে হচ্ছে তোমার এই যে ট্যাবগুলোতে কি কি দেখা যায় সেগুলো, এগুলো তোমরা সবাই জানো যে আমাদের এখনো ফোনের মধ্যে আমরা যখন কোথাও ক্লিক করি সেখানে পেস্ট লেখা থাকে, তারপরে তোমার ক্লিপবোর্ড লেখা থাকে, কপি লেখা থাকে, শেয়ার লেখা থাকে, এরকম বিভিন্ন অপশন লেখা থাকে না? তো এরকম যে ট্যাবগুলো, ট্যাব গ্রুপ এমএস ওয়ার্ড 2007 এর হোম ট্যাবে যে গ্রুপগুলো লেখা থাকে, কি কি আছে? ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, প্যারাগ্রাফ আছে, তারপরে স্টাইলস আছে, তারপরে ফাইন্ড রিপ্লেস আছে ইত্যাদি। বুলেট কি? বুলেট ও নম্বরের ব্যবহার লেখো। বিভিন্ন ধরনের তালিকা তৈরিতে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যেই সকল বর্ণ ও চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট বলে, এবং এই কাজে যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় নম্বর বলে। মাইক্রোসফট ওয়ার্ডে তালিকা তৈরির ক্ষেত্রে বৈশিষ্ট্য বা পয়েন্ট উল্লেখ করতে, নোট বা তথ্য সাজিয়ে লিখতে, ধাপে ধাপে নির্দেশনা দিতে এবং কোনো প্রক্রিয়া বা নিয়ম বোঝাতে বুলেট ও নম্বরের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে মানে বিষয়টা কি ছিল? একটা হচ্ছে বুলেট কি, আর বুলেট ও নম্বরের ব্যবহার লেখো। এটা কি? যে এই যে কোনো একটা তথ্য মাইক্রোসফট ওয়ার্ডে তালিকা তৈরির ক্ষেত্রে বৈশিষ্ট্য বা পয়েন্ট উল্লেখ করতে, বৈশিষ্ট্য বা পয়েন্ট উল্লেখ করতে, এই যে 13 নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট বা স্টার দিয়ে পয়েন্ট, এরকম বিভিন্নভাবে পয়েন্ট উল্লেখ করতে, নোট বা তথ্য সাজিয়ে লিখতে, ধাপে ধাপে নির্দেশনা দিতে এবং কোনো প্রক্রিয়া বা নিয়ম বোঝাতে বুলেট ও নাম্বার ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ কিভাবে টেবিল বা সারণী যোগ করা হয়? মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ টেবিল বা সারণী যোগ করার জন্য রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয়। নিম্নে ওয়ার্ডে টেবিল বা সারণী যোগ করার প্রক্রিয়া। রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে টেবিলে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে, যা থেকে সারি ও কলামের সংখ্যা ঠিক করতে হবে। এবার ওকে বাটনে ক্লিক করলে টেবিল যোগ হয়ে যাবে। তাহলে কি কি? রিবনের ইনসার্টে ট্যাবে ক্লিক করতে হবে, টেবিলে ক্লিক করতে হবে, মানে ট্যাবে ক্লিক করার পর ট্যাব থেকে হচ্ছে আমাকে টেবিলটা সিলেক্ট করতে হবে। তারপরে ইনসার্ট টেবিলে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে, যা থেকে সারি ও কলামের সংখ্যা ঠিক করতে হবে, মানে কয়টা সারি হবে, কয়টা কলাম থাকবে। এবার ওকে বাটনে ক্লিক করলে টেবিল হয়ে যাবে। ওয়ার্ড প্রসেসর কিভাবে ছবি যুক্ত করতে হয়? ওয়ার্ড প্রসেসরে ছবি যোগ করার জন্য রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয়। নিম্নে ছবি যোগের প্রক্রিয়া দেয়া হলো। প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হয়, এরকম যে এখানেও যেমন ইনসার্ট ট্যাবে যোগ করতে হয়, ক্লিক করতে হয়, এখানেও ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এবার ইলাস্ট্রেশন গ্রুপের
পিকচার আইকনে ক্লিক করতে হবে। এখানে কি টেবিলে ক্লিক করতে হবে, রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে টেবিলে ক্লিক করতে হবে। এখানে কি করতে হবে, ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার আইকনে ক্লিক করতে হবে। তাহলে একটি বড় ডায়ালগ বক্স আসবে যা থেকে নির্ধারিত ছবি নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করলে ডকুমেন্ট ছবি সংযুক্ত হবে। মানে এখানে ডায়ালগ বক্সে হচ্ছে কলম আর সারাউন্ডিং নাম্বার লিখবো, এখানে হচ্ছে কি করব, পিকচারটা হচ্ছে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের ছবি সংযুক্ত হয়ে যাবে। ডকুমেন্ট লেখায় ওয়ার্ড আর্ট কিভাবে যোগ করা যায়। ডকুমেন্ট লেখায় ওয়ার্ড আর্ট যোগ করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াটি নিম্নে দেওয়া হলো। ইনসার্ট ট্যাবে গিয়ে ওয়ার্ড আর্টে ক্লিক করতে হবে, তারপরে এবার নিজের পছন্দ মতো স্টাইল নির্বাচন করতে হবে, এরপর ডায়লগ বক্সে ফন্ট ঠিক করে লিখে দিলেই তা কাঙ্ক্ষিত স্টাইল প্রদর্শিত হবে। তাহলে কি কি করতে হবে, প্রথমে প্রত্যেকটার জন্য তো ইনসার্ট ট্যাবে গিয়ে খুঁজতে হবে আমি যে কোনটা চাচ্ছি। তো এই ক্ষেত্রে ইনসার্ট ট্যাবে গিয়ে আর্টে ক্লিক করতে হবে, করার পর নিজের পছন্দ মতো স্টাইল নির্বাচন করতে হবে, মানে আমি কোন স্টাইলে আর্টটা করব। তারপরে এরপর ডায়লগ বক্সে ফন্ট ঠিক করে লিখে দিলেই তা কাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শিত হবে। ডকুমেন্ট কাস্টম মার্জিন নির্ধারণের ধাপগুলো লেখো। রিবন পেজে লেআউট ট্যাবে ক্লিক করতে হবে, মার্জিন আইকনে ক্লিক করে বিভিন্ন অপশান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে, সবশেষ প্রয়োজন অনুযায়ী মান বসিয়ে ওকে বোতামে ক্লিক করতে হবে। তাহলে প্রথমে রিবন পেজে লেআউট ট্যাবে ক্লিক করব, তারপর মার্জিন আইকনে ক্লিক করে বিভিন্ন অপশান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করব, সবশেষে প্রয়োজন অনুযায়ী মান বসিয়ে ওকে বোতামে ক্লিক করলেই হয়ে যাবে। এক্ষেত্রে এইভাবেই হচ্ছে ডকুমেন্ট কাস্টম মার্জিন নির্ধারিত হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো, এগুলো আমি আবারও বলছি, এগুলো তোমাদেরকে জাস্ট হচ্ছে একবার মানে লেখার ধাপগুলো বোঝানোর জন্য। এগুলো কিন্তু তোমরা নিজেরা প্রতিদিন করে থাকো, কম্পিউটারে প্রতিদিন করো, সেখানে কিভাবে করো জাস্ট ওইটাকে একটা পয়েন্ট আকারে লেখা। এখন তুমি তোমার ল্যাঙ্গুয়েজে বা তুমি তোমার মতো করে উপস্থাপন করলেই এনাফ। ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্ট প্যারাগ্রাফের লাইন ব্যবধান কিভাবে নির্ধারণ করতে হবে। ডকুমেন্টের প্রতিটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে, এই যে এখানে যতটুকু ব্যবধান, এটা কম বেশি করা যাবে। তো ব্যবধান হবে তা নির্ধারণ করার জন্য রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। পেজ লেআউট ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে স্পেসিং লাইনের আগেও পরে কত পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করে দিতে হবে। ডকুমেন্ট টাইপ করার পরে এই কাজটি করা যায়। সেক্ষেত্রে প্রথম ডকুমেন্টে যে অংশের লাইন ব্যবধান ঠিক করতে হবে তা নির্বাচন করতে হবে। তাহলে আমরা প্রথমে ডকুমেন্ট ট্যাবের যে অংশের লাইন ঠিক করতে হবে, ব্যবধান ঠিক করতে হবে, মানে দুইটা লাইনের মাঝে কতটুকু ফাঁকা থাকবে সেটা নির্ধারণ করতে হবে, ঠিক করতে হবে, সেটা আগে নির্বাচিত করব। করার পর কি করব, তোমার পেজের লেআউট ট্যাবে ক্লিক করব, তারপর পেজ লেআউট ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে স্পেসিং লাইনে আগে পরে কত পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করে দিব। মাইক্রোসফট ওয়ার্ডে পৃষ্ঠার নম্বর দেওয়ার কৌশল লেখো। মাইক্রোসফট ওয়ার্ডে পৃষ্ঠার নম্বর দেওয়ার কৌশল লেখা থাকো। ওই যে মানে আমাদের পেজে হচ্ছে একটার পর একটা পৃষ্ঠা দেওয়া থাকে না, তো পৃষ্ঠার নাম্বার কিভাবে দিব। ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রস্তুত করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজের প্রতিটা পৃষ্ঠার নম্বর দেওয়া। এই কাজটি করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে হেডার অ্যান্ড ফুটার গ্রুপে পেজ নাম্বার ক্লিক করতে হবে। এতে করে পেজ নাম্বার প্রদানের বিভিন্ন অপশান এবং বিভিন্ন স্টাইলে পেজ নাম্বার পাওয়া যাবে, যার মধ্য থেকে নির্দিষ্ট অপশানে বেছে নিতে হবে। তাহলে কি করতে হবে, এই রিবনের ইনসার্ট ট্যাবে হেডার অ্যান্ড ফুটার গ্রুপের পেজ নাম্বার হচ্ছে ক্লিক করতে হবে, আর সেখানে কি করতে হবে যে বিভিন্ন অপশানের মধ্যে বিভিন্ন স্টাইলের পেজ নাম্বার পাওয়া যায়, যার মধ্য থেকে নির্দিষ্ট এক সব অপশান সিলেক্ট করে দিলেই আমরা পেজ নাম্বার দিয়ে ফেলতে পারবো। তারপরে স্পেল চেকার কি ব্যাখ্যা করো। স্পেল চেকার হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে সংযুক্ত একটি টুল যা ডকুমেন্টে ব্যবহৃত শব্দগুলোর বানান পরীক্ষা করে। এটি ভুল বানানে চিহ্নিত করে, সঠিক বানান প্রস্তুত করে। এর সাহায্যে সহজে ও স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করা যায়। মানে তুমি যখন হচ্ছে ওই যে ফেসবুক বা হচ্ছে নোটেও যদি কোনো একটা কিছু লেখো, তখন দেখবা যে হচ্ছে এর নিচে একটা রেড মার্ক আসে, রেড আন্ডারলাইন আসে। এইটা দিয়ে বুঝাই যে হচ্ছে এই বাক্যটা ভুল হয়েছে বা এই শব্দটা বানানটা ভুল হয়েছে। তো সেখান থেকে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে সঠিক সাজেশনটা দিবে, তুমি সেটা ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। তো এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় স্পেল চেকার। এমএস ওয়ার্ডে কাজ করার বড় সুবিধা কোনটি, এটি কিভাবে করা যায়। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। এই যে স্পেল চেকার প্রোগ্রামের মাধ্যমে ডকুমেন্টের কোথাও কোনো বানান ভুল হলে তা পরীক্ষণ এবং সংশোধন করা হয়। ব্যাকরণও শুদ্ধ করা যায় অনেক ক্ষেত্রে। বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে সংযোজন করা যায়। বানান পরীক্ষণের সময় ভুল শব্দ ব্যবহার করে সম্ভাব্য কিছু শুদ্ধ শব্দ উপস্থাপন করা যায়, যাতে ব্যবহারকারী সঠিক শব্দটি বেছে নিতে পারে।
এছাড়া বৈজ্ঞানিক নাম, ব্যক্তিবিশেষ, সংগঠন বা জায়গার নাম ইত্যাদিকে স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে। এসব শব্দ ভুল না শুদ্ধ তা ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে স্পেল চেকার। স্পেল চেকার কি করে? ধরো আমি এখানে লিখতেছি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এটা লেখার পর আমার প্রসেসিং বানানটা ভুল হয়েছে। প্রসেসিং বানানটা ভুল হলে এই যে স্পেল চেকার সে আমাকে রেড করে দিয়ে এটাকে বা এর নিচে রেড আন্ডারলাইন করে দিয়ে আমাকে বুঝাবে যে এই প্রসেসিং বানানটা ভুল হয়েছে। আমি যখন এটাতে ক্লিক করব তখন আমার কাছে হচ্ছে সাজেস্টেড ৩-৪টা শব্দ থাকবে যে এখানের জন্য সঠিক অনুমান মানে ধারণা মতো হচ্ছে কোন শব্দটা হইতে পারে। তখন আমি ওর মধ্য থেকে সিলেক্ট করব যে প্রসেসিং বানানটা। তো এইভাবে স্পেল চেকারের মাধ্যমে একটা লেখায় কোনো ভুল আছে কিনা, কিছু ক্ষেত্রে ব্যাকরণ ভুল আছে কিনা, বাক্য ঠিক আছে কিনা সেগুলো পর্যন্ত আমরা সংশোধন করতে পারবো। তো এইটা হচ্ছে এমএস ওয়ার্ডের একটা বড় রকম সুবিধা। তো এই পর্বে আমাদের এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। যারা ইজি আইসিটি বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।